ওরা তিনজনে মিলে একটা বিউটিফুল অ্যাডভেঞ্চারের টিম। অ্যাজ এ জনার বাংলা ছবিতে এটা প্রথম সংযোজন। আমাকে প্রথম ব্যোমকেশের পরে বলা হয়েছিল যে ব্যোমকেশ অজিতের মতো, অজিত ব্যোমকেশের মতো। আবিরলাল বলবে দেখা যাক দেখা যাক দেখা যাক। আবিরের কিন্তু একমাত্র উদ্দেশ্য ঝিনুককে রাজি করা। কি করে সে ঝিনুকের মনটা পাবে? আবিরলাল কোনোভাবে ঝিনুককে যেন রাজি করাতে পারে। ঝিনুক, আবির এবং সোনাদা তিনজনেই তো অ্যাডভেঞ্চারের পেছনে দৌড়চ্ছে প্রথম থেকেই ছবি করছে। অ্যাকচুয়ালি না, অ্যাডভেঞ্চার আমাদের পেছনে দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের বাস্তব জীবনেও কি তোমরা কতটা অ্যাডভেঞ্চার? একদম নই। কি আমি নেগেটিভ। আমি নেগেটিভ না হলেও নই নিউট্রাল। খুব অ্যাডভেঞ্চারাস হওয়ার সেফ মনে হচ্ছে। সত্যি কথাটা বল, সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছি। আরে বাবা, এভাবে না এটা হেডলাইন হয়ে যাবে। প্যাশনেট লাভার হয়ে ওঠা, এটা কিভাবে হয়ে ওঠে? ব্যোমকেশ গোত্র প্যাশনেট না বাবা, সেখানে আমি কিছু শেখাইনি। তাই আমার নায়িকা নিয়ে চলে যাচ্ছিল। না, আবিরের প্রেমটা দেখতে পাবো না, দর্শক বঞ্চিত হবে আবিরের প্রেম থেকে। প্রথম থেকে শেষ পর্যন্ত হসন্ত দিয়েই চালিয়ে দেবেন। যতক্ষণ না বসন্ত আসছে হসন্তদের কাজ চালাই আমরা। 8 থেকে 80 আমরা যখন গুপ্তধন কথাটা শুনি তখন কিন্তু আমরা একটু সোজা হয়ে বসি। যখন সেই গুপ্তধনের হাত ধরে সোনাদা, আবির, ঝিনুক আমাদের সঙ্গে আসে, তখন সেই রহস্য রোমাঞ্চর পারদটা আরো চড়ে যায়। হ্যাঁ, সেই পারদ চড়াতেই কিন্তু আজকে আমাদের এখানে এক হওয়া। আমার সঙ্গে রয়েছেন ধ্রুব ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী, আবির চ্যাটার্জি এবং ঈশা সাহা। তার কারণ হচ্ছে আজকে আমরা সপ্তদিনা গুপ্তধন নিয়ে আড্ডা দেব, যেটা 15ই মে রিলিজ করছে বড় পর্দায়। ওয়েলকাম টু আজকাল ডচিং। থ্যাংক ইউ। আচ্ছা, ধ্রুব, আপনি একটা কথা বলুন, আপনার প্রত্যেকটা এই প্রত্যেকটা ছবিতে গুপ্তধন শব্দটা আসে, এটা তো হতেই পারতো সুন্দরবনে সোনাদা। হ্যাঁ, কিন্তু যেহেতু ফ্র্যাঞ্চাইজিটা গুপ্তধনের, ফলে সেটা রেখে দেওয়ার মধ্যে অডিয়েন্স খুব আনন্দ পায়। তারা যেন একটা নিজের কিছুকে আবার আরেকবার পাওয়ার আনন্দটা পায় আর কি। সেটা তাদের কেনই বা বঞ্চিত করি। মানে এই যে গুপ্তধন ব্যাপারটা, এই প্রত্যেকটাতে একটা করে গুপ্তধন, আপনি নিজেও কি গুপ্তধনের পিছনে ছোটেন? ছোটবেলায় ছুটেছি তো বটেই, যদিও সবকটা ট্রেজারি আপনার সঙ্গে রয়েছে। না, ছুটেছি তো বটেই। ছোটবেলায় ইন্ডিয়ানা জোনসের পেছনে, আর একটু বড় হয়ে নিকোলাস কেজ, মানে আমাদের বেঞ্জামিন গেটস ন্যাশনাল ট্রেজার, তার পেছনে। এগুলো তো ইন্সপিরেশন বটেই। বাট হ্যাঁ, গুপ্তধনের পেছনে ছোটা তো বোধ হয় বাঙালি হিসেবে কোনোদিন বন্ধ হবে না। তার কারণ আমি যত চেষ্টাই করি আমাদের সমস্ত লিটারেচার বা আমাদের কালচার হেরিটেজের সমস্ত কিছু এই এক জীবদ্দশায় জেনে উঠতে পারবো। সো ওই গুপ্তধনের পেছনে ছোটাটা বোধ হয় আমৃত্যু চলবে। আবির, একটা কথা বলো, সোনাদা যে এখানে যে ক্যারেক্টারটা, এটা সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার লেখা হয়েছে, এটা সাহিত্য থেকে আসেনি, সিনেমার জন্যই। তো এই ব্যোমকেশ এবং সোনাদা দুটো তোমার কাছে কতখানি এবং কিভাবে তুমি এদের আলাদা করো? আমার পথ চলার শুরুর দিকেই ব্যোমকেশ আমি পেয়েছিলাম। আমার ভীষণ বড় সৌভাগ্যের ব্যাপার এটা। এবং আমি নিজে ব্যোমকেশ পড়েছি, ব্যোমকেশের অন্ধভক্ত, শরদিন্দুবাবুর ভক্ত। আর এগুলো শুধু চরিত্র বা এগুলো শুধুই রহস্য গল্প বা সত্যান্বেষণ নয়, এগুলো বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাসের সঙ্গে আছে। এরকম একটা বটবৃক্ষের মতো চরিত্রে আমি অভিনয় করেছি এবং মানুষ আমাকে আইডেন্টিফাই করেছেন। এবং আমার যেটুকু দর্শকদের কাছে পরিচিতি, ভালোবাসা শুরুই হয়েছিল ব্যোমকেশ, সেটা সবসময় স্পেশাল থাকে। সোনাদার ক্ষেত্রে যেটা তুমি বললে, একদমই সোনাদা, আবিরলাল ঝিনুক এর আগে কোথাও কোনো গল্পে উপন্যাসে পাওয়া যায়নি। রাদার আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজি ছবি যেগুলো খুব পপুলার, সেগুলো সবকটাই হয় আগে পড়া হয়েছে বা লোকে দেখে গিয়ে পড়েছে, একটা ফ্রেম থাকে। হ্যাঁ, এখানে সেটা নেই। সোনাদার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমি হয়তো এত তাড়াতাড়ি এটা ঘটবে প্রত্যাশা করিনি। বিশেষ করে ছোটরা যেভাবে সোনাদা বলে ডাকা শুরু করে 2018 অনওয়ার্ডস, প্রথম ছবি রিলিজের পর থেকে এত তাড়াতাড়ি তারা এরকম ভাবে ভালোবাসে, সেটা আমি সত্যি ভাবি। যেহেতু তুমি ব্যোমকেশের প্রসঙ্গ তুললেই, দেখো তফাৎটা বলি, ব্যোমকেশের ছবিতে ব্যোমকেশই মূল, গুপ্তধনের ছবিতে গুপ্তধন মূল। সেই কারণে তুমি যদি আমি যে কটা ব্যোমকেশ করেছি সেই সিনেমাগুলোর নাম দেখো, প্রত্যেকটাই অঞ্জনদা যখন করেছে তখন প্রথম ছবির নাম ছিল ব্যোমকেশ বক্সী, যেহেতু সেটা আদিম রিপু থেকে করা। তারপরে যখন আমরা করলাম চিত্রচোর, সেটার নাম হলো আবার ব্যোমকেশ। তারপর আমরা যখন করলাম বেনি সংহার, সেটার নাম হলো ফিরে এলো ব্যোমকেশ। ইভেন অরিন্দম দাও সেটা করেছে, হারার ব্যোমকেশ, ব্যোমকেশ পর্ব, ব্যোমকেশ গোত্র। তো সেখানে ব্যোমকেশ মেন, এখানে কিন্তু গুপ্তধন। এবার গুপ্তধন মানে তো সোনাদা বারবারই বলেছে যে গুপ্তধন হচ্ছে এই খোঁজাটা, গুপ্তধন হচ্ছে এই বাঙালির
যে কালচারাল বলো, ইতিহাস বলো, এই লিগেসিটা, সোনা দানা যেটা ফিজিক্যালি গুপ্তধন মনে হয়, সেটা তো এক্সট্রা। এবং এই যে গল্প বলা, এটা তো আমাদের অনেকের জীবন থেকে হারিয়ে গেছে। যে ছোটবেলায় গরমের ছুটিতে তো আমরা গল্প শুনতাম, ঠাকুমা, দাদু, দিদা এরা গল্প বলতো আমাদের। আমরা গুপ্তধনের ক্ষেত্রে একটা অদ্ভুত গল্প বলাও তো থাকে, এই গল্প বলাটাও আমরা মিস করি। কারণ আমাদের ছোটবেলায় বা আমাদের থেকে যারা বড়, তারা ছোটবেলায় গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে হয় গল্পের বই পড়ছে বা পূজা বার্ষিকী পড়ছে বা বড়দের কাছে গল্প শুনছে। এই গল্প শোনাটা তো শুধু গল্প, নিছক চরিত্র নয়, এই গল্প বলার মাধ্যমে অনেক কিছু পাস অন করে। সেইগুলোই বারবার কিন্তু গুপ্তধনের গল্পে ফেরত এসেছে। তো সোনাদার আকর্ষণ সেখানে, এবং সোনাদা, আবির, ঝিনুক ভীষণভাবেই মানুষের কাছে আপন। কারণ তাদের ব্যবহার, তাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক, লোকের মনে হয় চেনা। আমরাও এরকম, আমাদের এরকম একটা সোনাদা থাকলে ভালো হতো, বা আমাদেরও এরকম একজন কাজিন আছে বা তার একজন এরকম বান্ধবী আছে যে একসঙ্গে এলে আমরা আড্ডাও মারতে পারি, একটু পেছনে লাগতে পারি, তারা উল্টে আমার পেছনে লাগতে পারে, রিলেট করা যায়। হ্যাঁ। তো সেই কারণে আমার মনে হয় তুমি যে দুটো চরিত্রের কথা বললে, আমি ভেরি গ্রেটফুল, থ্যাঙ্কফুল যে এই দুটো চরিত্র আমার ক্যারিওগ্রাফি আছে। আচ্ছা, এই যে গোয়েন্দাদের বা ডিটেকটিভদের অনেকে টিকটিকি বলে, এই ব্যাপারটা আবির কিভাবে নাও? যদিও ধ্রুব টিকটিকি নামটা প্রিয়ই, টিকটিকি নামটা প্রিয়, কারণ অনেক ছোটবেলা থেকে নাটকটা করে বড় হয়েছে, তো Yes. ফলে নিঃসন্দেহে হ্যাঁ, পরে আবার ভেবেও করেছে। তো আবির বলার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে নিই। গুপ্তধন সিরিজটা করার মূল কারণটাই এটা ছিল যে যেহেতু বাংলা সাহিত্য আমরা এত গোয়েন্দা পড়ে দেখে বড় হয়েছি, যাতে আরেকটা গোয়েন্দা আমি নিজে নতুন করে তৈরি করতে এসে অ্যাড না করি, সেখান থেকেই সোনাদা আবির ঝিনুক। 100 মাইলের মধ্যে সোনাদা গোয়েন্দা নন, কোনোদিন হবেন না। কারণ গোয়েন্দার যে ডেফিনেশন, সেটা সোনাদার উপর লাগু হয় না। খুনের কিনারাও করেন না, চুরিও ধরেন না। তিনি অ্যাডভেঞ্চারার, ঠিক যেমন আবির আর ঝিনুক অ্যাডভেঞ্চারার। ওরা তিনজনে মিলে একটা বিউটিফুল অ্যাডভেঞ্চারার টিম। অ্যাজ আ জনার বাংলা ছবিতে এটা প্রথম সংযোজন। এটা বোধহয় এবার একটুখানি বোঝার, ভাবার, এটাকে অ্যাড্রেস করার সময় এসে গেছে। শুধু সংযোজন নয়, একটা ভাবনার মধ্যে দিয়ে সেটাকে এস্টাবলিশ করাটাও যথেষ্ট তার কঠিন। কারণ শুরুটাই যেটা ছিল, আমার মনে হচ্ছিল যে আমরা ছোটবেলা থেকে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু অভ্যস্ত হয়ে গেছি। শুধু তাই নয়, আমরা এটা নিয়ে বড় হয়েছি, একটা সেটা তো জেনারেশন। আমাদের ছোটবেলা ছিল, হ্যাঁ, আমাদের ছোটবেলা, আমাদের বড় হওয়া, একটা জেনারেশন বড় হয়েছে। কিন্তু সেই লেখকরা তো আর কেউ নেই, নতুন কোনো গল্প তো লেখা হবে না। তাহলে কি বারে বারে সেই হয়ে যাওয়া গল্পগুলোই বলবো, নাকি আমার সীমিত ক্ষমতায় আমি বাংলা সাহিত্যে বা বাংলা সিনেমায় নতুন একটা সংযোজনের চেষ্টা করব, একটা নতুন জনার সংযোজনের চেষ্টা করব। 3টে ছবি জুড়ে হোপফুলি 4 নম্বর ছবিটাতে ওদের তিনজনকে দর্শক যেভাবে ভালোবেসেছেন, ওরা যেভাবে তাদের বাড়ির মানুষ হয়ে উঠেছে, হয়তো কোথাও আমরা বলতে পারবো এবার যে তাহলে কোথাও সত্যি একটা সংযোজন করে উঠতে পারলাম। আর বলতে প্রশ্নটা ছিল টিকটিকি নামটা শুনলে কেমন লাগে? ডিটেকটিভদের যে টিকটিকি বলা হয়, এটা একটু তো ব্যাঙ্গার্থেই বলা হতো, হ্যাঁ, ঠিকই, যে সারাক্ষণ রহস্যের খোঁজ করছে ইত্যাদি। আমার মনে হয়, খুব যদি ভুল না করি, আদিম রিপুতেই ডায়লগটা ব্যোমকেশ নিজেই বলেন, হ্যাঁ, সংক্ষেপে যাকে টিকটিকি বলে। আমার পছন্দ অপছন্দের ব্যাপার নেই, কারণ আমি নিজে তো গোয়েন্দা নই। তবে এই গোয়েন্দার বিষয়ে একটা কথাই বলি, তারপর ওরা দুজন বলবে। এটাও কিন্তু গুপ্তধন সিরিজের ক্ষেত্রে ইউনিক, যে এখানে কিন্তু কেউ মুখ্য চরিত্র আর বাকিরা তার স্যাটেলাইট নয়। একেবারেই না। ইটস আ এবং স্টোরি। এখানেই তোমার প্রশ্নটা প্রথমটাতে আরেকবার ফিরে গেলাম যে কেন সোনাদা সুন্দরবনে নয়, কারণ এটা সোনাদা আবির ঝিনুকের ছবি, কারেক্ট। তাই এটা কখনোই সোনাদা সুন্দরবনে হবে না। থ্যাংক গড ধ্রুবদা এটা বললো, কারণ প্রচুর মানুষ এটা ইনডিরেক্টলি, ইভেন ডিরেক্টলিও বলার চেষ্টা করেছে যে এই দুজন সাইডকিক এবং এটা সোনাদার ছবি। আমি সবসময় এটা বলার চেষ্টা করেছি যে আমরা বারবারই আলোচনা করছি, ও যেটা বলছে, এবং সেটা আমার মনে হয় আমাদের অ্যাপ্রোচে, আমাদের অভিনয়, ডিরেক্টরের বিষয়ে কোথাও ট্রাই। আর তুই ওই সাইডকিক নিয়ে ভাবিস না, আমাকে প্রথম ব্যোমকেশের পরে বলা হয়েছিল যে ব্যোমকেশ অজিতের মতো, অজিত ব্যোমকেশের মতো। না, আমার কিন্তু আমি সবসময় মনে হয়েছে যে এই তিনজনের কেমিস্ট্রিটা যদি না থাকতো, এই দুজন না থাকলে সোনাদা কমপ্লিট না, আবার সোনাদাকে ছাড়া ওদের লাইফটা ইনকমপ্লিট। মানে তুমি ঝিনুক আর আবিরের ফ্যান বেস যদি দেখো, অবাক হয়ে যাবে।
কিন্তু এটা কি হলো অর্জুন, তুমি সাঁতার জানো না, কিছুই জানো না, আমি হঠাৎ করে মোটামুটি। শিখেছো পরে না, আবির সাঁতার মানে জানে আবির না, লাল। হঠাৎ করে তোমাকে সুন্দরবনের জলে ফেলে দিল ধ্রুব। না, সাঁতার কেন, ও তো এখন দুর্গেশ করে সাঁতার হ্যাঁ, শিখেছে, ব্যাস, আর কিন্তু দারুণ কেটেছে সুইমিং সাঁতার। পুলে সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটা। না, সপ্তডিঙ্গায় জলে ফেলেছে কিনা সেই নিয়ে এখন কিছু বলতে চাই না, আচ্ছা, কিন্তু এটা শুটিংটা খুব সেফলি হয়েছে। সেফলি আবির লাল বলবে দেখা যাক দেখা যাক দেখা যাক। আর হ্যাঁ, এখানেও বলি যে হয়তো আবির লালকে দেখে হলে অনেক মানুষ খুব মজা পান, মজা হাসছে, পান। কিন্তু ও তো একজন কমিক রিলিফ নয়। একদম। সব থেকে বড় কথা, এই যে গুপ্তধনের অভিযানে বেরিয়ে পড়ার আগ্রহটা দুজনেরই সমান, ঝিনুক এবং আবির। ঝিনুক হয়তো ইন্টেলেকচুয়ালি বেশি ইনক্লাইন টুয়ার্ডস সোনাদা, কাজে সোনাদা প্রথম ধাঁধাটা হয়তো ঝিনুকের সাথেই শেয়ার করে। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এতদিন অবধি যে কটা অভিযান হয়েছে, যা যা বিপদ হয়েছে, কখনো দেখেছো আবিরলাল পিছপা হয়েছে বা পিছিয়ে এসেছে? না, সবসময় সাহস চিৎকার করে বলে হয় না, হুম, সাহস ভিতরে থাকে। এবং মজা ঠাট্টা সবকিছুর মধ্যেও ওর সোনাদার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এবং ঝিনুকের প্রতি কেয়ার পুরোটাই আছে। সো আমি শুধুমাত্র আবিরলালকে একটা মজার চরিত্র হিসেবে কখনো দেখিনি। এবং যখন ও কাজটা শুরু করেছিল অর্জুন বা ঈশা বা আমাদের তখন বয়সটা আরো কম ছিল, হুম, সেই বয়সে দাঁড়িয়ে একজন হিরোইক ক্যারেক্টারকে এই ক্যারেক্টার কিভাবে অ্যাপ্রোচ করবো, দ্যাট ওয়াজ অলসো আ চ্যালেঞ্জ। যে এইগুলো নিয়ে মজা হচ্ছে যে এইগুলো নিয়ে বেশি কথা বললে আবার মনে হবে জ্ঞান দিচ্ছি, যে এইগুলো নিয়ে আমরাও খুব একটা কথা বলি না, বাট এই ছোট ছোট নুয়ান্সেস গুলোই কিন্তু আমাদের পুরো হ্যাঁ, সিরিজ absolutely, জুড়ে হ্যাঁ। সিরিজটাকে ধরে রাখতে আরো সাহায্য একটা করে। খুব ইন্টারেস্টিং জায়গা আছে, এটা খুব এই এবার বল তুই। কেয়ারফুলি তৈরি ওকে করা, তোলো, ওকে এই বল, তোলো ঘুম থেকে। কেয়ারফুলি তৈরি করা প্রথম ছবির থেকে, সেটা হচ্ছে প্রথম ছবির থেকে সোনাদা যেখানে হুম, গুপ্তধন খুঁজতে চান বা গুপ্তধন পুরো জিনিসটাই সোনাদার হাতে আসে, আবিরের কিন্তু একমাত্র উদ্দেশ্য ঝিনুককে রাজি করানো। হুম, কি করে সে ঝিনুকের মনটা পাবে। এটা কিন্তু একটা অ্যাভারেজ বাঙালি ছেলে, যে কিনা একটা প্রচন্ড শিক্ষিত মেয়ে, সে প্রচন্ড স্মার্ট, তাকে কি করে আমি বু করবো। If you see the progression of their relationship, এবং এই ছবিতে এসে এটা যে কি মিষ্টি একটা progression, এবং এই প্রোগ্রেশনটাকে সোনাদা যে কতটা যত্ন এবং ভালোবাসায় যে প্রশ্রয় দিয়েছে, একটা বাঙালি পরিবারের ভিত এটা। হ্যাঁ, মানে এতটাই প্রশ্রয় দিয়েছে যে এই ছবির ক্ষেত্রে কিছু কিছু ছিল তো মানে সোনাদা বাধ্য হয়েছে অন্যদিকে তাকাতে। জাগে। বলতেই পারছে না। বাট এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রতিবার ওরা অ্যাডভেঞ্চারে বেরোবে, কিন্তু বাঙালি পরিবারের ভিতটা কিন্তু ওরা তিনজনে, তিনজন, ওদের সম্পর্কটা। হুম, এবং আমার মনে হয় এই ছবিতে এই সম্পর্কের যে ওজন বলো, হুম, এই সম্পর্কের যে ইকুয়েশন গুলো বলো, সেগুলো আরো জমাট বেঁধেছে। জমাট দেয়। আর তুমি আরেকটা জিনিস দেখো, আমরা সিনেমায় কি হচ্ছে, এবার কি বাঘ এলো ফেলো, এই গল্প তো হতেই থাকবে। তো হ্যাঁ, বরং আমরা যদি একটু পিছিয়ে গিয়ে ভাবি, প্রথম ছবিতেই আলাপ করানোর সময় আবিরলাল বলে সোনান্ত তো আমার কাকা, কিন্তু আমি ওকে দাদা। দাদা বলবি। এই ইকুয়েশনটা একটা বাঙালি বাড়িতে খুব ইজিলি তুমি বুঝিয়ে দিতে পারবে, তুমি বাইরে গিয়ে বোঝাতে পারবে এটা, হুম। বলবে হ্যাঁ কাকা তাকে দাদা কেন বলবে, কিন্তু আমরা খুব এটা সহজে অনেক বাঙালি বাড়িতে ঘটেও। এবং এটা আমরা খুব একদম, সহজে মেনে ওইটাই নিচ্ছি। মানে, ওইটাই। যদি আমরা সত্যি পিছন দিকে যাই, এই- এরকম হয় যে কাকাও হয়েছে, ভাইপোও হয়েছে। হ্যাঁ, এবং দাদাই বলি দাদাই আমরা। বলি। ইকুয়েশন ইজ লাইক ব্রাদার। একদম। আচ্ছা, এবার ধরো যখন প্রথমবার মা বাড়িতে পৌঁছচ্ছে হুম। আবিরলালের, তার আগে বিভিন্ন চরিত্রের মুখে বোঝা যায় যে ছোট থেকে হিরো আইডল হিসেবে একেই দেখেছে, হিরো ওয়ার্শিপ করেছে, ঠিক আছে। কিন্তু এবার দেখো এই যে ইকুয়েশন গুলো কেন এত ইম্পর্টেন্ট। প্রথম আলাপেই ঝিনুক সোনাদা একে অপরকে আপন করে নিল, হুম, হুম, তাদের মধ্যে অদ্ভুত একটা মিষ্টি সম্পর্ক তৈরি হলো। সেটা কেন হলো? কারণ সোনাদাও জানে যে আবিরলালের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ঝিনুক। চরিত্র হচ্ছে এ। তো এগুলোই গুপ্তধন, এগুলোই নুয়ান্সেস। হুম, এবং এবার- মজাটা হচ্ছে প্রথম ছবিতে ওরা যে যায় মণিকান্তপুরে, আবির্লাল কিন্তু হচ্ছে ঝিনুকের জন্য, হুম, ওর গুপ্তধন নিয়ে কোনো কোনো মাথা interest ব্যথা ছিল না। নেই। হুম, সো আমি বলছি দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন অফ ইট। হুম, পুরো ছবির সম্পর্কে ইনিশিয়েশনটা ওখান থেকেই শুরু হয়েছে, কারণ আবির্লাল কোনোভাবে ঝিনুককে যেন রাজি করাতে পারে। একদমই। না, আমার জাস্ট মনে পড়লো ঝিনুকের এই যে আপন করে নেওয়ার যে ব্যাপারটা, সেটা দুর্গেশ করে পিনাকিদা থেকে পিঙ্কুদা। আচ্ছা, একটা কথা বলো,
ঝিনুক, আবির এবং সোনাদা তিনজনেই তো অ্যাডভেঞ্চারের পেছনে দৌড়চ্ছে প্রথম থেকেই ছবি পর্যন্ত। অ্যাকচুয়ালি না, অ্যাডভেঞ্চার আমাদের পেছনে দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি তো তোমাদের বাস্তব জীবনেও কি তোমরা কতটা অ্যাডভেঞ্চার? একদম নই। কি আমি নেগেটিভ। আমি নেগেটিভ না হলেও নই নিউট্রাল। অ্যাডভেঞ্চারাস হওয়া কি সেফ মনে হচ্ছে? বাট অর্জুনের সাংঘাতিক যে কাজগুলো সেফ মনে হচ্ছে, মানে আমরা এই শুটিং এ ওই অ্যাডভেঞ্চারের স্বাদ নিয়ে নিই, না, এই শুটিং এই হয়ে যায় আর কি। হয়ে তার যায়। তার বাইরে আমাদের আর ইচ্ছে করে না এখানে। আচ্ছা একটা কথা বলো, এই যে তোমরা তো খুব মজা করে পুরো কাজটা করেছো, তবে এবার কি লেকুলটা একটু বেশি ধ্রুবর হয়েছে? হ্যাঁ সরি, না না ম্যাক্সিমাম মাসেল পুল করেছিল লেগে সেটা যাবো এরকম ভাবে পায়ে একটা চোট পেলো। লেগেছে আচ্ছা তোমার কি ডে ওয়ানে হয়েছিল? ছিঁড়ে গেল হ্যাঁ ফার্স্ট মানে শটের আগে এক্সাইটমেন্টের চোটে ডিরেক্টরের মানে Ligament ডে ছিঁড়ে গেল। ওয়ানে। সত্যি কথাটা বল, সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। আরে বাবা, এভাবে না না, এটা হেডলাইন হয়ে যাবে। রিড করে আমি আসিনি। তবে সেটা আমরা যে খুব টের পেয়েছি তা না। মানে ধ্রুবর এনার্জি বা ধ্রুব যেভাবে হ্যাঁ মাঝে মাঝে লাঠিটা ছেড়ে হ্যাঁ উঠে মাঝে মাঝে আসছে আমরাই বরং পকা টকা দিয়েছি আর কি, যে তুমি এখন বসো না, মানে আমরা দেখছি সেটা আমরা টের পাইনি। সেই অবশ্যই একটা প্রচন্ড ফিজিক্যাল পেন নিয়েই ও পুরো কাজটা করেছে, সেটা আমাদের বুঝতে দেয়। তবে সোনাদার প্রভাব আর আবিরের উপর প্রচুর। যেমন আমরা যখন আবিরকে যেভাবে উত্তর দিতে দেখি, এখন আমরা অর্জুনকে সেভাবে উত্তর দিতে দেখি। গাম্ভীর্য আসছে তো, একদমই তাই। ইন দ্য রাইট কোম্পানি। কিন্তু এই যে প্যাশনেট লাভার হয়ে ওঠা, এটা কিভাবে হয়ে ওঠে? ব্যোমকেশ গোত্র প্যাশনেট না প্যাশনেট না বাবা, সেখানে আমি কিছু শেখাইনি, তাই আমার নায়িকা নিয়ে চলে যাচ্ছিল চা খেতে গিয়ে কিছু ও বাবা। না আবিরলাল খুবই প্যাশনেট ছেলে, বিশেষ করে খাওয়ার মানে। হ্যাঁ ঝিনুক তো খানিকটা, হ্যাঁ মানে ঝিনুক তো আমারই, কিন্তু তাও একটু বু করতে হবে, এর একটা ব্যাপার আছে। ওদের আন্ডারস্ট্যান্ডিং নাই ওইরকম জায়গায় পৌঁছে গেছে, বিশেষ করে চতুর্থ ছবিতে আসতে আসতে। তো হ্যাঁ প্যাশনেট ছেলে, লয়ের থেকে বেশি খাওয়া দাওয়া, ঝিনুক আর অ্যাডভেঞ্চার নিয়ে বেশি প্যাশনেট। তো ওই জন্য মাঝে মাঝে সোনাদা মনে করিয়ে দেয় একটু, ওই ওকালতিতেও মন দিয়ে, প্র্যাকটিসটাও করো। ঝিনুকও মনে করিয়ে দেয়। ঝিনুকও মনে করিয়ে দেয়। তো এটাই মানে আর কি। এই যে ঈশা, তুমি পুরো ছবিতে যতবার সোনাদা করো, আবিরের নামটা অনেক কম শুনতে শোনা যায়। তো পুরো অরিজিনাল ক্রাশটাকে বলো তো। না দুজনের আমার মনে হয় কম বেশি অ্যাজ একই। ঈশা বলবে না অ্যাজ ঝিনুক বলবে, সেটা তো আগে দেখে নিতে হবে। হ্যাঁ ঝিনুকই তো বলবে না, অবশ্যই কারণ ঝিনুক। মানে আবিরলাল আর সোনাদাকে তো ঝিনুকই হ্যাঁ। ডাকবে, ঈশা থোড়ি ডাকবে। না ঈশার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ এটা মনে এটা হয় আমার দুজন- স্ক্রিপ্টের পারভিউর বাইরে। ওই ওদের jurisdiction-এ নেই। আমার jurisdiction-এ নেই। আমি আসবো, আপনার স্ক্রিপ্টের প্রশ্ন আসবো। এটা ওই বলুক। না ও দুজনকে, সেটা আমি এবারে বলেছি আসলে এতবার আর কি। সোনাদা মানে আমার একটুখানি সন্দেহ হচ্ছে যে ঝিনুক ঠিক ওটা হ্যাঁ, শ্রদ্ধার মানে সাথে। ওটা তুমি শ্রদ্ধার ঠিক আছে তো? সাথে। ওটা আবিরলাল ক্লারিফাই করে দিচ্ছে। কিছু বলার আগেই অর্জুন ওটা মানে ঠিক করে দিল আর কি। আবিরলাল ঠিক মানে করে মনে পড়লো যে অর্জুনের ভেতরকার But আবিরলাল। that's a caring boyfriend, no? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সেটা শোন, ওটা কিন্তু বাস্তব। কাকা হয়, হ্যাঁ। হালকা করে মনে করিয়ে দিল। আচ্ছা একটা কথা এবার ধ্রুব, একটু সবাইকেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে তুমি আবির এবং ঝিনুকের এত প্রেম আপনি দেখাচ্ছেন, অথচ এরকম একজন প্রেমিক মানুষকে, মানে আমি দর্শনে বলছি, তার এতে বলছি না, প্রেমিক মানুষকে একেবারে নির্জলা করে রেখে দিয়েছেন। এটার পেছনে কি কারণ? লাস্টে আপনি একটা হাত দেখিয়েছিলেন, যে এটা হাতটা নিয়ে খুব উঠেছিল যে এটা বোধহয় শ্রাবন্তীর হাত। সর্বনাশ। হ্যাঁ, তো এই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, অনেক কথাও হয়েছে। এর পেছনে কি কোনো চক্রান্ত আছে, নাকি এটা জাস্ট পরিচালকের? বিশাল বড় আমি এর উত্তর ঈশার হাতেই ছেড়ে দেবো। ঈশা কেন কিছু বলবে, কেন আমি এর ঝিনুকের ঝিনুকের হাতে, আমি এর একমাত্র ঝিনুকের হাতে ছেড়ে দেবো এর উত্তর। ঝিনুক উত্তর দিয়েও দিয়েছে, লাস্ট ছবিতে বলে দিয়েছে আমাদের তিনজনের মধ্যে আমার চারজনকে চাই না, 4 নম্বর কাউকে চাই না। এবার তুমি এরপরে You got your answer? সোনাদার প্রেম দেখতে পাবি। সোনাদা তো প্রেম দেখানোর আছে কি, আমরা দুজন আছি তো, আমাদেরকে উত্তর প্রেম দে। দেখাবে, শেষ। আবার সোনাদাকে উত্তর দে। জিজ্ঞেসই করবে না, মানে আমাদেরকে জিজ্ঞেস ক্রাশটা এখনো গন্ডগোলের না বিষয়। ক্রাশ না, আবিরকে একটু সাবধান থাকতে হবে। না ক্রাশ না, না। এটা নিয়ে ঝিনুক Not that. crash এখানে করে কোনো- দেওয়া এখানে যায় কোনো- এখানে কোনো কনফিউশন কিন্তু নেই। নেই, নেই। এখানে কোনো কনফিউশন নেই। আমরা crush কে ওরা crash জাস্ট করে দিয়েছি। ওরা তিনজনে মিলে জাস্ট বলেছে যে দেখো
আমরা তিনজনে এমন কিছু নেই যা পারি না একসাথে করতে অ্যাডভেঞ্চারে। আমাকে সন্ধ্যার সাথে প্রেমটা কি? এবার তো প্রেম করছে করুক, সব থেকে বড় কথা, আচ্ছা আমি কি কোনো ছবিতে এখন অব্দি এটা বলেছি বা সোনাদা বলেছে যে সোনাদা বলেছে যে বলেনি। সোনাদা প্রেমটা করছে? না, বলেনি। সো সেটা যখন আমি খুব স্পষ্টভাবে বলিনি, তাহলে ওটা একটা হালকা হসন্ত, একটা হালকা উজ্জ্বল থাক না। বসন্ত, good পুরো word। প্রথম থেকে শেষ পর্যন্ত হসন্ত দিয়েই চালিয়ে দেবেন। যতক্ষণ না বসন্ত আসছে, হসন্ততে কাজ চালাই আমরা। মানে মাঝে মাঝে খারাপ লাগে, সোনাদার একা থাকবে, একা, সেটাই তো। এত বারবার কাজ আবির তো করবে। আবির তো বারবার সেটা বলে। আবিরলাল তো একটা কাকিমা বা বৌদি পেলে ভালোই লাগতো। হ্যাঁ, হ্যাঁ, তার কাছে নালিশ করতে পারতো, এই যে সোনাদাকে দেখে জমায় কি বলছে। বাট পয়েন্ট হচ্ছে যেটা ধ্রুব বললো, আই অলসো এগ্রি, সোনাদা কখনো বলেনি, মানে কিছুই যে খোলসা আমার করেনি। জীবনে প্রেম চাই। না, খোলসাও করেনি যে প্রেম ছিল নাকি আছে নাকি পরে থাকবে, কিছু খোলসা করেনি। কাজে ওটা নিয়ে খুব আদৌ প্রেম কিনা সেটাও আদৌ তো প্রেম বলেনি। কিনা সেটাও বলেনি। আবির্লালের পুরোটাই assumption। আবিরলাল বলেছে। আমি কিন্তু আনসারটা তোর উপরেই ছেড়ে না, দিয়েছি। আমি জানি। এবং আচ্ছা। ঝিনুক, তুমি আমিও বাধ্য। তো চক্রান্তের গন্ধ পেয়েছি। না ঝিনুক তো কর্ণসুবর্ণ গুপ্তধনে বলে, ওটাও কিন্তু আমার স্ক্রিপ্টের পারভিউয়ের বাইরে। ঝিনুক কর্ণসুবর্ণ গুপ্তধনে বলেছে যে আমরা তিনজনই ঠিক আছি, এর মধ্যে চতুর্থ জনের আসার কোনো প্রয়োজন নেই, বলে দিয়েছে একদম স্ট্রেট, এর থেকে স্ট্রেট। এখানে আর একটা প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে। যেরকম দেখো ওরা ওই কারণে আইদার ওই কারণে বিয়ে করছে না, বা বিয়ের পরেও ফোর্থ কেউ আসছে না। খুবই এটা ইয়ে হলো। অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে। এবার একটু অন্য ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ধরো একই ক্যারেক্টার বিভিন্ন ছবিতে তোমরা প্লে করছো, আবির, ঝিনুক, সোনাদা বিভিন্ন ছবিতে তোমরা প্লে করছো, সেক্ষেত্রে একজন অভিনেতার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোথায় থাকে? বল, শুরু করতে। Consistency। তুমি কি আজকে ঠিকই বাট করেছো এটাকে যে এক আজকাল কথায় এটাকে one-liner এটাকে আছে। আজকাল কেউ ভাবেই না যে One-liner কনসিস্টেন্সি ম্যাটার করে। দাঁড়ান, ওকে বলতেন না একটু। না, ওইটাই যেটা ধ্রুবদা বললো, 4 বছর পরে আবার আমরা এই ক্যারেক্টার গুলো হচ্ছি, তো এটা কি ধরিয়ে দিতে হবে কিনা, কিন্তু সেটা ধ্রুবদার বলো কি মনে হলো? অমনি পাসন করে দিচ্ছে। এ, অর্জুন না, উত্তরটা আমার কিন্তু please। সত্যি এটা বারবার বলছি, আবার তারপরে বলতেও ভালো লাগে, আবার কন্টিনিউ এবং এটা বারবার বলতেও ভাল লাগে যে প্রথম দিন, ফার্স্ট সিকোয়েন্স, ফার্স্ট সিন ওরা জাস্ট শুরু করলো, এবং মনে হলো যে গতকাল অব্দি আমি কর্ণসুবর্ণ শুট করেছি। মাঝে 4টে বছর চলে গেছে, ওরাও এক মুহূর্ত বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি। এটা না কি হয়েছে জানেন তো, মানে একটা অদ্ভুত বন্ডিং আমাদের মধ্যে। এটা আমি কিন্তু ভেরি ওদেরকে, অবভিয়াস। আমি টেলিং ইউ, আমি কিন্তু ওদেরকে অভিনেতা হিসেবে দেখা ভুলে গেছি। আমার কাছে ওরা একদম পরিবারের মতো, এবং সেজন্য আমার লিখতে খুব সুবিধা হয়, ভাবতে ওদের নিয়ে খুব সুবিধা হয়। কারণ আমি এত সুন্দর ওদেরকে মানুষ হিসেবে ওরা কত ভালো, সেটা এতগুলো বছরে এত সুন্দর আমার সামনে এসে গেছে। ওইটাই অডিয়েন্স ভালোবাসে। আমি ওদের গুডনেসটা সামনে আনার চেষ্টা করি চরিত্রগুলোর মধ্যে। এটা কিন্তু ওরা কিন্তু বাস্তব জীবনেও এতটাই ভালো আর কি, যেটা স্ক্রিনে দেখা যায়। মানে এটা কোনো গল্প নয়, এটা আপনি যদি কিছুদিন ওদেরকে জানেন, দেখেন, আপনি একই কথা বলবেন। এটা বলতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। এবারে না অর্জুন কথা দিয়েছিল আবার ফেরত না, আসবে। না, না, therefore চ্যালেঞ্জটা এটাই। ওর হুঁটার মধ্যে অনেক কিছু লুকিয়ে ছিল। ও কি ওর এখনো হুঁটার অন্য মধ্যে কোনো অনেক কিছু চরিত্রেই লুকিয়ে আছে? না না, ও এরকম আমি চরিত্রে থাকি না, ও একদম অর্জুনের চরিত্রে আছে। আমরা পুরনো অর্জুনকে দেখতে পাচ্ছি। একমাত্র মানে এই অর্জুনের মধ্যে যে অন্য অর্জুন আছে, সেইটা আমার মনে হয় না কোনো ক্যামেরা খুব একটা ক্যাপচার করতে পারবে। ওটা আমরা লাকি ফিউ যে আমরা ওটা জানি, ওটা একদম ওটা আমরা জানি কখন বেরোবে, সেটা আমরা জানি। না, তুমি যেটা বললে একই চরিত্র করার একটা জিনিস হয় যে একটা কাঠামো থাকে, এবং এই গুপ্তধন সিরিজের ক্ষেত্রে আমাদের পরিচালক অর্থাৎ ধ্রুব আমাদের সেই স্বাধীনতা দিয়েছে। আমরা আমাদের মতো করে অনেক কিছু ইম্প্রোভাইজ করেছি, শুধু ডায়ালগস নয়, সিচুয়েশন অনুযায়ী কিভাবে সে বিহেভ করছে বা ইত্যাদি। বাট আমার মনে হয় এটা কোথাও আমাদেরও মাথায় রাখতে হয়, কারণ কি হয়, একটা জিনিস সহজ হয় যে আমার মনে হয় আমরা তিনজন অন্তত এটুকু জানি যে আমাদের মধ্যের এক একটা অংশ কোথাও, আমার মধ্যে কোথাও কিছু সোনাদা আছে, বা সোনাদা থেকে আমি কিছু পেয়েছি। সেম অ্যাপ্লাইজ ফর হার অ্যান্ড ফর হিম। এবার বাকিটা তো চরিত্র অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী এবং ডিরেক্টরের ভিশন অনুযায়ী সেইটা করে নিতে হয়। সেটা এবার দেখো, আমরা বলছি আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের মধ্যে অদ্ভুত একটা পজিটিভিটি আছে, সেটাই। একজন অভিনেতা হিসেবে এগুলো যদি নাও থাকে, তাহলেও পর্দায় কিন্তু আমাদের দায়িত্ব ওই সেম ইকুয়েশনটাই তুলে। মানে এরকম হতেই পারতো যে আমার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, আমাদের পছন্দ নয় একে অপরকে, হতেই কিন্তু পারে। তাও এটা করতে কিন্তু যদি আমরা সিনেমা করছি,
অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর আমাদের দায়িত্ব যে আমাদের স্ক্রিনে দেখে যেন কেউ সেটা বুঝতে না পারে। তাহলে তো মুশকিল, তাহলে তো যে কোনো প্রেমিক সবাইকে প্রেম করতে হবে, খুনের চরিত্রে খুন টুন করে আসতে হবে, তা দ্যাটস অ্যাক্টিং। আমাদের ক্ষেত্রে কাজটা সহজ হয় যে আমরা অনেকটাই চরিত্রগুলোর সঙ্গে আমরাও বড় হয়েছি, সময় কাটিয়েছি, আমাদের মতো করে নিয়েছি। ইম্প্রোভাইজ করাটা সহজ হয়। টিমটাকেও তো চেনা না, মানে সেই কমফর্ট জোনটাই আমাদের এবং help করে। যেটা তুমি যতই করো সেটা হচ্ছে যে ওদের ইনোসেন্সটা কিন্তু দর্শক ভালোবাসে, এবং 4টে ছবি জুড়ে এই ইনোসেন্সটাকে ধরে রাখাটা খুব শক্ত এটা ব্যাপার। নষ্ট হয়নি। ধরে রাখাটা এটা- শক্ত ব্যাপার। ব্যক্তি জীবনে তোমার যদি একটা প্রতিফলন চরিত্রে না পড়ে, তাহলে 8 বছর ধরে চরিত্রের ইনোসেন্স মেনটেন করা not possible। এবার তোমার আমরা স্কুপ দিচ্ছি, ওয়ান লাইনার। ধ্রুব যেটা বললো, আমরা অতটাও ভালো নই, সিরিয়াসলি বলছি। সোনাদা ইজ টু গুড, সোনাদার মতো হওয়া যায় না। সো আমি সিরিয়াসলি, সোনাদা ইজ ভেরি সুইট অলসো। আমি একদমই অত সুইট না, আমি এমনিতে খুবই কর্কশ। কি বলছে আমি? না না, আমি এমনি, ওরা জানে, ওরা কি এগ্রি বলছে? আমি আমি বলছি সেটা সময় বিশেষে, প্রয়োজন বিশেষে যেরকম হতেও সেটা হয়। আমরা সকলেই আবির লালকে প্রয়োজন- তোমরা যতটা হ্যাঁ। ফুডি দেখো, Foodie দেখো, ইজ হ্যাঁ। নট দ্যাট ফুড। একেবারেই। হ্যাঁ ঠিক আছে, ঝিনুককে যতটা তোমরা ঠান্ডা মাথার দেখো, ও অতটা ঠান্ডা মাথার নয়। ঠিক আছে, আমাদের জানি। আমাদের কাজটাই সেটা, জানি। আমাদের কাজটাই সেটা যে আমাদের চরিত্র হয়ে উঠতে হবে। আর সেটা করাটাই তো চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। কিন্তু এই যে যখন প্রথম এটা এসেছিল তখন গুপ্তধনের সন্ধানে, তখন তো ঝিনুক অনেকটাই ছোট ছিল, তারপরে সবাই ঝিনুক- ছোট হ্যাঁ, ছিল, সবাই সবার ছোট 8 বছর ছিল, বেড়েছে। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু এই যে ঝিনুকের এই এখন যে সপ্তদিগার গুপ্তধনে ঝিনুকের এই বেড়ে ওঠাটা তোমরা কিভাবে? মানেটা কি? এটা কি ঝিনুকের প্রশ্ন? বেড়ে ওঠা বেড়ে বলেছে। ওঠা? ঝিনুকের সোনা বেড়ে ওঠা দামে আবির লালই কি দেখুক, হবে? সোনা ঝিনুকের বেড়ে ওটা আবির লাল। আমরা প্রাগৈতিহাসিক। এটা আবার আমার জুরিসডিকশনের বাইরে আমরা চলে গেছে। কি প্রাগৈতিহাসিক। হচ্ছে? আবির লালই বলুক। না না, অত্যন্ত সিনিয়র হয়ে গেছে এখন। সিনিয়র বলতে তুমি কি আমরা- বোঝাচ্ছ? হ্যাঁ বলো, আমি দেখছি। সিনিয়র বলতে কি বোঝাচ্ছ? না, খুবই আরো ভালো অভিনেত্রী হয়ে উঠছে, আরো আরো আর শব্দই পাচ্ছে না। ভালোই হচ্ছে। আমি ওদের প্রথম ছবি দেখার পর অত বছর বাদে একটা প্রশ্ন মন্তব্য করলাম, দেখলে এরা হেসে গড়িয়ে গেল। আই অ্যাকচুয়ালি ফিল দে হ্যাড বেবি ফ্যাটস। অ্যাকচুয়ালি আমরা তিনজনেই খুব ছোট ছিলাম। গুপ্ত ধরে যতটা দেখি ওদের পেয়ে গেলে নিজেরও মনে হয় মাই গড, না, when we all started we were so Actually প্রায় small. অবছর, প্রায় অবছর। ভালোই হয়েছে, বেড়ে ওঠাটা ভালোই হয়েছে তার মানে। বেড়ে ওঠাটা হ্যাঁ আমার মনে হয় দর্শকরাও মোটামুটি তাই বলছেন। Good. মানে উচিত তো বয়সের সাথে সাথে একটু ইমপ্রুভ করা। একটু প্রাসঙ্গিক প্রশ্নে আসি। অনেকক্ষণ ধরে এটাই ভাবছি। অনেকক্ষণ। সেটা হচ্ছে যে প্রত্যেক শিল্পী, পরিচালক, টেকনিশিয়ান যারাই থাকুন না কেন, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছেন, তাদের মূলধন হচ্ছে কাজটুকুই। তা এই মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো অনেক অভিনেতাকে ফেস করতে হয়েছে, অনেককেই টেকনিশিয়ানকে ফেস করতে হয়েছে, সবাইকে ফেস করতে হয়েছে। পরিবর্তনের এই হাওয়াটাকে তোমরা বা আপনি কিভাবে দেখছেন একজন পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে? বলো আবির। আমার মনে হয় টু আর্লি টু কমেন্ট, কারণ সবে একটা তো অফকোর্স একটা পালাবদল হয়েছে, তো ওভারনাইট তো কোনো রিয়াকশন আসার কথাও নয়। যদি ওভারনাইট কোনো রিয়াকশন আসতো সেটা তো অস্থায়ী একটা রিয়াকশন হতো। যদি আমরা দীর্ঘস্থায়ী রিয়াকশনের কথা বলি বা দীর্ঘস্থায়ী কোনো চেঞ্জের কথাও বলি, সেটা একটু সময় লাগে। এবং আমি বাকি সকলেরই বলছি, আমাদের এখানে অন্তত আমরা চারজন যেটা বসে আছি, আমরা মোর ইন্টারেস্টেড অন আ লং টার্ম। শর্ট টার্ম হয়তো হিকআপসও আসতে পারে বা হয়তো খুব স্মুথ হতে পারে, বাট লং টার্ম যদি ইন্ডাস্ট্রি ভালো হয়, নাথিং লাইক ইট। প্রত্যেকে আমরা ইন্ডাস্ট্রি মেম্বার্স, আমরা সবাই চাইবো ইন্ডাস্ট্রি ভালো হোক, তবে তার জন্য একটা সময় ডেফিনেটলি লাগবে। একটা জিনিস সেটা আমি লক্ষ্য করেছি যে অর্জুন বা তুমি বা ঈশা কেউই কোনো ধরনের মন্তব্যে জড়াও না, কোনো রকম কিছুতে জড়াও না। তোমাদের সমাজ মাধ্যমে তোমাদের কাজেরই প্রতিফলন দেখা যায় সব সময়। তা কিন্তু তোমরাও তো ইন্ডাস্ট্রির একটা অংশ, নিশ্চয়ই তোমাদের মধ্যেও কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো থাকে। সেই জায়গা থেকে তোমাদের কি মনে হয় যে প্রতিবাদ করা উচিত, না আমাদের যে মতাদর্শ সেটা আমাদের একেবারে ব্যক্তিগত? সব উত্তর নিয়ে আমি শুরু করবো কি করে? প্লিজ বল।
কি এটা বললে তুমি, ইন্ডাস্ট্রিতে আমরাও কাজ করি, হ্যাঁ, তো আমাদের প্রাইমারি সবটাই কাজটা কি হ্যাঁ। অ্যাক্টিং করা, তো হ্যাঁ, তো আমার acting মনে হয় করা। প্রাইমারি কাজটাই প্রাইমারি হওয়া উচিত, ফোকাস হওয়া উচিত। বাকিগুলো আমরা না করলেও পৃথিবীর অনেক অনেক রকম লোক আছে যারা করে দেবে, যেটা যাদের কাজ তারা সেটা করে দেবে, আমাদের কাজ ওটা নয়। সেকেন্ডলি আমাদের মতাদর্শ পাবলিকলি, মানে আমি আমারটা বলতে পারি, আমি কমফোর্টেবল নই আমার কি মতাদর্শ, কারণ ছোট থেকে শুনে আসছি এই জিনিসগুলো ব্যক্তিগত ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত থাকাই ভালো। আমার কোনো জিনিসই তুমি দেখবে না আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় খেতে যাচ্ছি, সেগুলো সবটাই লোক জানিয়ে করা, তো এই বিষয়টাও লোক জানানোর কোনো মানে হয় না। দ্বিতীয়ত, তোমার যদি মনে হয় ওপিনিয়ন নেই, ডেফিনেটলি আছে। আমি ভীষণ ওপিনিয়নেটেড, আমরা সবাই তাই, প্রত্যেকে, এবং প্রচুর বিষয়ে আমি তোমাকে ওপিনিয়ন দিতে পারবো, কিন্তু আমি দেবো না সেটা, সেটা আমার ড্রয়িং রুমের মধ্যে থাকবে, সেটা সোশ্যাল মিডিয়ায় জানানোর কথা নয়। ওইটুকুই থাক, কাজের জায়গা, কাজ করি। আর একটু আগে যেটা আবিরদা বললো আমাদের সবার হয়ে, একদম ঠিক, যে পরিবর্তন হয়েছে, আশা করব, চিরজীবন আশা করেছি যখনই প্রবলেম হয়েছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আশায় বাঁচে চাষা, আমরাও তাই, হোপফুলি সব ঠিক হয়ে যাবে। আর বাকি আমাদের মতামত অ্যাকচুয়ালি ম্যাটার করে না, দেশ আমরা চালাবো না, সুতরাং ভালো, তুমি খালি কি মাথা যায় নাড়ো। আসে? না, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে এটাই বলতে চাই যে ওটা প্রায় ফ্রিতেই আমার প্রফেশনটাকে প্রমোট করতে পারি, সেটা খুব ভালো। আর হ্যাঁ, ইন্ডাস্ট্রির পার্ট হলে তো প্রবলেমগুলো সবাইকে এফেক্ট করে, কিন্তু আমি সেটা নিয়ে কতটা লিখবো, কি পোস্ট করব না করব, সেটা তো আমারই ওপিনিয়ন। মানে আপনি রাজামশাই হয়ে কিছুই বলছেন না এরকম তো নয়, মানে আমি বলি না বলি কিছুই ম্যাটার করে না, যেটা এইসব বললো, যেরকম আবিদ্যা বললো, তো ওপিনিয়ন নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আমি কোথায় কিভাবে আলোচনা করবো, কাকে জানাবো, আর কোন ইন্টেন্সিটিতে জানাবো, সেটা তো আমার ব্যক্তিগত। কারণ এগুলো সবটাই আমাদের ইমোশনস, রাইট? তো আমরা যখন কাঁদার ছবি দিই না, তো আমরা এইটাই বা কেন দেবো? মানে আমার ইচ্ছে সেটা আমি জানাবো না, সেটা ব্যক্তিগত থাকবে। অলমোস্ট অন দ্য সেম বোর্ড। আমি শুধু এটুকুই অ্যাড করবো যে তুমি যেটা বললে যে যদি কিছু খারাপ লেগে থাকে বা যে মনে হচ্ছে যে এটা ঠিক নয়, হুম। আমার একটা রোল আছে গত প্রায় 4-5 বছর ধরে। আর্টিস্ট ফোরাম। হ্যাঁ, কন্ট্রারি টু পপুলার বিলিফ, তারা ভাবছেন এই বছরই আছে, না, গত 4-5 বছর ধরে। সেখানে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি বিভিন্নভাবে, যেটা ভালো লাগছে সেটাও প্রমোট করা, যেটা খারাপ লাগছে বা যেটা হওয়া উচিত না সেটা এক নম্বর। আমরাও অ্যাকচুয়ালি ওই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমাদের Views যদি কিছু গুলো বের জানার, করা, হ্যাঁ এবার সেটা একটু জানানো মতামতের ব্যাপারে আমি বলি, আমি সেখানেই মতামত ব্যক্ত করি যেখানে কাজ হবে। না, কাজ হওয়ার থেকেও বেশি কথা হচ্ছে যে যার সঙ্গে বা যাদের সাথে আমি মতামতটা শেয়ার করছি তাদের মতামতটাও আমার কাছে ম্যাটার করে। প্রচুর মানুষের সঙ্গে মতামত শেয়ার করে তো আমরা তার মতামতটা আমার কাছে ম্যাটার নাই করতে পারে, তা আমি তাদের সঙ্গে শেয়ার করতে যাবো, Very কারণ true. এটা তো একটা মিউচুয়াল জায়গা হওয়া উচিত, যে আমি আমার একটা বললাম যে এটা আমার এই মনে হচ্ছে, অর্জুন বললো এটা আমার এই মনে হচ্ছে, এবার ও একটা বললো, এবার আমরা তিনজনে একটা হয় তর্কও করতে পারি, হয় এগ্রিও করতে পারি, সেটা তো সোশ্যাল মিডিয়া সম্ভব নয়। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো, গত প্রায় 2.5-3 বছর আমার সোশ্যাল মিডিয়া কাজ ছাড়া কোনো পোস্ট থাকে না। কারণ আমার কাজটা, আমার ধারণা, আমার বিশ্বাস, আমি একটু জানি, সেটা নিয়ে অনেক লোকের অনেক মতামত, তো সেখানে যেটা আমার বিষয় নয় সেটা নিয়ে আমি একবারই কি করে বলবো? আমি তো আমার সিনেমা বা আমার অভিনয় নিয়েই দেখছি আমার চেয়ে অন্য লোকেরা বেশি জানে, তো তারা তাদের মতামত নিয়ে থাকুন, ওকে। বাট একদমই এরকম ভাবাটা ভুল যে কোনো ওপিনিয়ন নেই, ডেফিনেটলি আছে, ভেরি স্ট্রং ওপিনিয়ন আছে, থাকাটাই উচিত বলে আমার মনে হয়, যে কোনো শিল্পীর থাকা উচিত। এবার এটা তার ব্যাপার, সে কিভাবে ব্যক্ত করবে, যারা ব্যক্ত করছেন সেটা আবার তাদের ব্যাপার। আমি বলছি না আমি ঠিক, না না ওরা না, আমি আবার বলছি না তারাও ঠিক, তো যার যার নিজের। পরিচালক হিসেবে ইয়ার ক্যালেন্ডার, প্রাইম টাইম, এগুলো কি কোথাও আপনার মনের মধ্যে ভয় বা ভীতি বা কোনো অনিশ্চয়তা তৈরি করেছে? আসলে আমি প্রায় 20 বছর পর আবার নিজের রাজ্যে ফিরে এসেছি, মনের মতো করে নিজের কাজ করবো বলে। সেটা পুরোটাই না নিজের ভালো লাগার, ভালোবাসার দ্বারা তাড়িত। ডেফিনেটলি। সেটা যেদিন এই এত ইকুয়েশন আর ভয়ের পরিধিতে পড়ে যাবে, আমার কাজ বন্ধ করে দেওয়া উচিত। যতদিন এই কাজ নিয়ে ভালো লাগাটা আছে, আমি নিজে অত্যন্ত ইন্ট্রোভার্ট মানুষ, আমি শুদ্ধ নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি। এটা, এই ভালো লাগাটা যতদিন আছে প্রাণ ভরে কাজ করবো। এগুলো যারা ব্যবসায় আছেন তাদের জন্য, এটা অ্যাজ আ মেকার আমার মনে হয় না আমার বিরাট কোনো পার্টিসিপেশন থাকা উচিত। ওকে, সো এবারে সপ্তডিগার গুপ্তধন নিয়ে যদি কিছু কি আবার রিলিজ হবে 15 তারিখে, 15 রিলিজ হবে, দেখতে হবে, রিলিজ হবে 15ই মে সিনেমা হলে। আপনাদের সবাইকে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আমরা গোটা টিমের তরফ থেকে আপনাদের নিমন্ত্রণ করে রাখলাম,
এবার আপনারা আপনাদের প্ল্যানিং করে ফেলুন, কবে যাবেন, কাদের সঙ্গে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। বাট আমরা চেষ্টা করেছি গত 3টে ছবিতে যতটা ভালোবাসা আমাদের দিয়েছেন সেটা মাথায় রেখেই চেষ্টা করেছি যে এই ছবিটাও যেন আপনাদের ভালো লাগে। বাকিটা তো 15ই মে থেকে বড় পর্দায় দেখে আপনারা আমাদের বলবেন। আবিরলাল, না না, এই ছাড়া মানে আর কি। এসো কফি দে। 15ই মে রিলিজ করছে আমাদের ছবি বড় পর্দায়। আপনারা জানেন গুপ্তধনটা সব পরিবারে দেখার ছবি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। তো সেটাই করুন এবং আমাদের জানান কেমন লাগলো। মানে আমাদের বিশ্বাস ভালোই লাগবে। গরমের ছুটি এবং সোনাদা আবির ঝিনুকের সাথে একসাথে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া তো সেলিব্রেশনের থেকে কিছু কম নয়। একা সেলিব্রেশন কিন্তু হয় না, সবাইকে নিয়ে করতে হয়। তাই বন্ধুদের নিয়ে, বাড়ির সকলকে নিয়ে 15th মে থেকে সপ্তডিঘা গুপ্তধন।